যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাবদ বাংলাদেশকে গুনতে হবে অতিরিক্ত $1 বিলিয়ন। শঙ্কা বিশ্লেষকদের, বৈশ্বিক কূটনীতিতেও আসতে পারে পরিবর্তন। আজও তেলের পাম্পগুলোয় লম্বা লাইন, জ্বালানি সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা বহাল থাকবে জানালেন মন্ত্রী। আমরা রেশনিং শুরু করেছি। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। চট্টগ্রাম বহির্নোঙরে পৌঁছেছে 8টি জাহাজ। বেগম খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, দেশে গুম, হত্যা ও রক্তের রাজনীতি হতে দেয়া হবে না। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সহসাই থামছে না ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, এমনটাই ধারণা ভূরাজনৈতিক বিশ্লেষকদের। দুপক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে ডজন খানেক দেশে ছড়িয়েছে সংঘাতের রেশ, যা বিশ্ববাসীকে আরও ভোগাবে শঙ্কা তাদের। যুদ্ধ মাসখানেক স্থায়ী হলে শুধু জ্বালানি বাবদ বাংলাদেশকে গুনতে হবে অতিরিক্ত $1 বিলিয়ন বা 212,230 কোটি টাকা। পাশাপাশি বৈশ্বিক কূটনীতিতেও আসতে পারে বদল। প্রভাব মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বারবারই সরকারকে তাগিদ দিচ্ছেন তারা। দ্বিতীয় সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ। রোববার ইরানের 30 জ্বালানি স্থাপনায় যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বাদ পড়েনি বিমানবন্দর, পরিবহন ডিপো, এমনকি পানি শোধনাগার। রাজনৈতিক অবকাঠামো আর সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত চলবে হামলা, হুমকি মার্কিন প্রেসিডেন্টের। জবাবে দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়েছে ইরান। টার্গেট ইসরায়েলি ভূখণ্ড। দুঃখ প্রকাশ করলেও বন্ধ হয়নি প্রতিবেশী দেশগুলোর উপর তেহরানের হামলা। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ইরাকের মার্কিন দূতাবাসও হয়েছে আক্রমণের শিকার। যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়িয়েছে লেবাননেও। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন, মিসাইল। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা আর ব্যাপকতা দেখে পূর্বাভাস, শিগগিরই থামছে না সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা আরও দীর্ঘায়িত হবে বলে ধারণা করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহে যুদ্ধ প্রলম্বিত করার তার ইচ্ছে। ইউএস এবং ইসরায়েল আর ভবিষ্যতে যদি আর ইরানের ভূখণ্ডে আক্রমণ না করে তবেই কিন্তু যুদ্ধটা থামার সম্ভাবনা আছে। তাহলে পুরো বিষয়টাকে নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। এই যুদ্ধটা অলরেডি ইরান চাচ্ছে যে যতটা ছড়িয়ে দেওয়া যায়, তো মোটামুটি 12টা দেশের মধ্যে যুদ্ধটা ছড়িয়ে পড়েছে। এমনকি কোনো দেশ আজারবাইজানেও মিসাইল অ্যাটাক করেছে। তো সুতরাং সবকিছু মিলে পরিস্থিতি ঘোলাটে, কোনো সন্দেহ নাই। প্রক্সি যারা আছে তাদের এই যুদ্ধে অংশগ্রহণ এই পুরো বিষয়টাকে আরো জটিল করে তুলবে। অর্থাৎ হুতি, হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া যখন এটার সাথে যুক্ত হবে বা অলরেডি হয়েছে, তখন এই যুদ্ধের কমপ্লিট যুদ্ধের যে গতি প্রকৃতি এবং বিস্তার, এইটা কিন্তু আরো জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি জ্বালানির দাম $93 পৌঁছেছে। যে কোনো সময় তা ছুঁতে পারে 100-র ঘর। এ অবস্থায় জ্বালানি নিয়ে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ, যা মোকাবেলায় প্রয়োজন অতিরিক্ত অর্থ। বিকল্প চিন্তা ভাবনার মধ্যে
যায়, যেমন আমরা সৌদি আরব থেকে জ্বালানি আনতে পারি, সেক্ষেত্রে তো লোহিত সাগর দিয়ে ঘুরে আসলে খরচ কিছুটা বেশি পড়বে। তো যুদ্ধ যদি 15 দিন কন্টিনিউ করে তাহলে 400 থেকে 500 মিলিয়ন ডলারের ভর্তুকি সরকারকে দিতে হবে। আর যদি 1 মাস যদি আপনার কন্টিনিউ করে তাহলে হয়তো $1 বিলিয়ন উপর সরকারকে ভর্তুকি দিয়ে এই দাম ঠিক রাখতে হবে, যেটা সরকার, নতুন সরকার, তাদের জন্য একটা বাড়তি চাপ হবে বলে আমি ধারণা করছি। ক্যালিফোর্নিয়াতে ছিল পার গ্যালন $5 উপরে চলে গিয়েছে। সো তেল, এলএনজি এবং বিভিন্ন প্রকার এক্সপোর্ট ইম্পোর্টের উপরে এর নেতিবাচক প্রভাব পড়ছে এবং যত দিন যাবে তত বেশি এটার এফেক্ট হবে। এই যুদ্ধ বদলে দিতে পারে বিশ্ব কূটনীতির গতিপথ। নতুন মেরুকরণের জটিলতা থেকে বাঁচতে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের উপর যেন অতিরিক্ত কোনো চাপ না পড়ে, সেজন্য সতর্ক হতে হবে এবং এই লক্ষ্যে এখন থেকে কাজ শুরু করতে হবে। বাংলাদেশ একটা কাজ করতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো একজন স্পেশাল এনভয়কে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশে পাঠাতে পারে, যে সমস্ত দেশে সফর করার কারণে বাংলাদেশ তার স্বার্থের কথাটুকু তুলে ধরতে পারে এবং বাংলাদেশ কিভাবে বিপর্যয়ের মোকাবেলা করতে পারে সেই বিষয়ে তাদের সহায়তা নিতে পারে। রেড ক্রিসেন্ট বলছে, ইরানের 10,000-এর কাছাকাছি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান যুদ্ধে, যার সিংহভাগই আবাসিক ঘরবাড়ি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না চালকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে অনেককেই ঘুরতে হয়েছে এক পাম্প থেকে আরেক পাম্পে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই মজুদ শেষ। চরম ভোগান্তিতে ক্রেতারা। চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছে। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করছে, যে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, গুজব ও অতিরিক্ত চাহিদার কারণেই এই পরিস্থিতি। পাম্পগুলোতে নতুন চালান আসলে নির্ধারিত পরিমাণে দেয়া হবে তেল। জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চকু। দুপুরে প্রেস ক্লাবে তারেক রহমানের কারাবন্দী দিবসের আলোচনায় এসব কথা জানান তিনি। বলেন, এর মধ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কার দেশে পৌঁছেছে। সোমবার আরও 2টি জাহাজ নোঙর করার কথা। তেলের কোনো সংকট নেই উল্লেখ করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর গুজবেও কান না দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, 1/11-এর সময় বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। সে সময় গ্রেফতার ও নির্যাতনের পরও নেতাকর্মীরা মাথা উঁচু করেছিলেন। সে কারণেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। আমরা রেশনিং শুরু করেছি, কারণ আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জ্বালানিবাহী 8টি জাহাজ প্রবেশ করেছে। এসব জাহাজের মধ্যে 5টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং 1টিতে মনো ইথিলিন গ্লাইকল এমইজি আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এমন সময়ে বন্দরে পৌঁছালো এসব জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে এসব জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের 20% ঝুঁকির মুখে পড়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা।
বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল মূল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। পরিষদের মাননীয় সদস্যবৃন্দ। আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বলেন, শত অত্যাচারেও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অদম্য ও অবিচল। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আপনাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আমাদের আগামীর পথকে আলোকিত করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা, নিরাপদ সমাজ গঠন এবং সমসুযোগ সৃষ্টি করা গেলে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে। নারী উন্নয়ন মানেই সমাজ তথা দেশের উন্নয়ন। নারীর নিরাপত্তা, শিক্ষা, আত্মমর্যাদা নিশ্চিত না হলে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সে লক্ষ্যেই সকল ক্ষেত্রে নারীর ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকার ফ্যামিলি কার্ড চালু করছে। এটি নারীদের স্বাবলম্বী হতে ইতিবাচক ভূমিকা রাখবে। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। নারীদের অগ্রযাত্রায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীরা যেন অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন, সেই বিষয়গুলো তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা। তাছাড়া সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার উপরও করেন গুরুত্ব আরোপ। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। গুমের মতো অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিভিন্ন ভাতা দেয়া হলেও গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি চায় না বাংলাদেশ। যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে এটা একটা ক্রিমিনাল অফেন্স। অবশ্যই আমরা যে ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যেই ভাইদেরকে আমরা ইনশাআল্লাহ ফেরত চাই, তাদের এই ত্যাগ তো মনে হয় তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি।
যেসব রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ তাদের কার্যক্রম খুব একটা দেখা যায় না, তবে কিছু কিছু ঘটে থাকলে তা পুলিশ দেখবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবসের শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, মব ও ক্রাইম স্পট আলাদা বিষয়, সবকিছু মবের সাথে তুলনা করলে হবে না। নরসিংদী, চট্টগ্রামে কিছু ঘটনা ছিল যার সাথে মবের তুলনা চলে না বলেও মন্তব্য করেন তিনি। মব কালচার বিলুপ্ত করতে সরকার কাজ করছে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকট থাকায় স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন ও গার্মেন্টস শ্রমিকরা যেন সময় মতো বেতন ভাতা পায়, এই নির্দেশনাও দেওয়া হয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল ঝটিকা পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানী শেরেবাংলা নগরের হাসপাতালটিতে গেলে নানা অনিয়ম নজরে আসে মন্ত্রীর। নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিশেষভাবে রোগীর নোংরা বিছানা দেখে মন্ত্রী নিজেই অবাক হন। অনেক রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, দেয়া হয় নিম্নমানের খাবার। তারা বলেন, চাহিদা অনুযায়ী ঔষধও পাচ্ছেন না, ডাক্তাররা সময় মতো হাজির হন না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত ছিলেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও নেতৃত্ব সংকটে এই হাসপাতাল, রয়েছে অব্যবস্থাপনাও। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না। এই মান, এটা আমরা দেখতেছি। অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কজনকে জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসে নাই, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে, কতজন আছে এটা এখন আমরা দেখব। লিডারশিপের অভাবে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়েছে। আমরা উপরতলায় দেখেছি রোগীদের ইনডোরে ব্যবস্থাটা গ্রহণযোগ্য পর্যায়ে নাই, সেটার ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। রাজধানীর 3টি বড় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব। হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 20 জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 14 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রোগীদের হয়রানি এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে সকাল থেকে অভিযান চালায় র্যাব 2। জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালাল বিরোধী 7 দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান। আটক দালালরা দীর্ঘদিন রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে নিচ্ছিল। বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামেও তারা করছিল প্রতারণা। এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুল আগামীকাল থেকে ঈদ উল ফিতরের ছুটি পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কাল থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ রাখবে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়ে আবশ্যিক পরীক্ষাগুলো শিডিউল অনুযায়ী নেওয়া হবে। এছাড়া বাংলা ও ইংলিশ মিডিয়াম সহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।